হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম, আপনারা তো জানেন এই বিদ্যালয়টা আমার কাছে আপনার সন্তানের চেয়ে কোনো অংশে কম নয়। আমি চাই গাঁয়ের প্রতিটা সন্তান সুশিক্ষিত হোক। এই জন্য আমি আরো উচ্চ শিক্ষিত শিক্ষক শিক্ষিকা নিয়োগ দিতে চাই। আজ আমি যাকে প্রধান শিক্ষিকা হিসাবে নিয়োগ দিয়েছি তিনি হচ্ছেন MA পাস। ও, আপনারা সবাই এসে গেছেন। তাহলে শুনুন, ইনি হচ্ছেন আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা। উনি আজকে থেকে এখানে যোগদান করেছেন। আপনাদেরকে ডেকেছি সবার সাথে পরিচয় করিয়ে দেবার জন্য। ওনার নাম হচ্ছে মণিবালা। আপনারা একে একে আপনাদের নামগুলো ওনাকে জানিয়ে দিন, তাতে করে আপনাদের জন্যই কাজ করতে সুবিধে হবে। আমার নাম হচ্ছে শিবলু, আমি এই বিদ্যালয়ের গণিতের শিক্ষক হিসেবে নিযুক্ত আছি। আচ্ছা, বেশ ভালো। আপনার সঙ্গে পরিচিত হয়ে ভালো লাগলো। আচ্ছা, আপনার নাম কি? দিদি, আমার নাম হচ্ছে শেফালি দেবী। আমি এই বিদ্যালয়ে বাংলা শিক্ষিকা হিসেবে 3 বছর ধরে কর্মরত রয়েছি। আমি আপনাদের সাথে একটু কথা বলে নিতে চাই। এখন আপনারা আমাকে বলুন দেখি, কে কোথায় থাকেন? দিদি, আমরা দুজন বিদ্যালয়ের কাছেই থাকি। যদিও আগে আমাদের বাড়ি অনেকটাই দূরে ছিল, তবে বিদ্যালয়ের চাকরির সুবাদে বর্তমানে আমাদেরকে এই কাছাকাছিই থাকতে হয়। এখানে আমাদের আত্মীয়ের বাড়িতে থাকি আমরা। গতকালকে আমি আপনাদের সকলের জীবন বৃত্তান্ত দেখছিলাম। আপনারা সবাই দেখছি BA পাস। আচ্ছা, আপনারা পরবর্তী সময়ে আর পড়াশোনা করেননি কেন? দেখুন দিদিমণি, সেটা তো একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার। আর প্রেসিডেন্ট স্যার আমাদেরকে প্রয়োজন মনে করেছেন, উপযুক্ত মনে করেছেন বলেই কিন্তু বিদ্যালয়ের চাকরির ব্যবস্থাটা করে দিয়েছেন। তাছাড়া আপনি প্রথম দিনেই হঠাৎ করে এইসব কেন জিজ্ঞাসা করছেন, জানতে পারি কি? আচ্ছা, সেটা না হয় বাদই দিলাম। আমি তো প্রথম দিন এসেই লক্ষ্য করলাম শিক্ষিকাদের মধ্যে অনেকেই দেরি করে স্কুলে এসে পৌঁছান। এইভাবে করলে কি হবে বলুন তো? আপনারা নিজেরাই যদি দেরি করে বিদ্যালয়ে আসেন, তাহলে আপনাদের কাছ থেকে ছাত্রছাত্রীরা কি শিখবে? প্রতিটি কোমলমতি ছাত্রছাত্রীদেরকে পরিপূর্ণভাবে নিয়মানুবর্তিতা শেখানোটাও কিন্তু আমাদেরই দায়িত্ব আর কর্তব্য। সেই কথাটা ভুলে গেলে তো আর চলবে না। আপনি মনে হয় আমাকে ইঙ্গিত দিয়ে কথা বলছেন, তাই না দিদিমণি? আমি কিন্তু প্রতিদিন দেরি করে আসি না। আজকেই আমার বাড়িতে একটু সমস্যা ছিল, আর এই কারণেই বিদ্যালয়ে আসতে দেরি হয়ে গেছে। এটা নিয়ে প্রথম দিনেই যোগদান করতে না করতেই আপনি কথা বলতে শুরু করেছেন। তা আপনি কথাটা আপনার নিজের দিকে নিচ্ছেন কেন? আমি তো কথাটা সকলকেই বলেছি। প্রথম দিন এসে যা যা অনিয়ম আমার চোখে পড়েছে, তাই নিয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলতে চেয়েছি। সত্যি বলতে কি, সবাই মিলে আমরা যদি চেষ্টা করি তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবো। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি, স্কুলে অন্তত ঠিক সময় মতন সবাই আসবেন। আচ্ছা, ঠিক আছে দিদিমণি। মাসিক এই মিটিংয়ে আপনাদের সকলকেই জানাচ্ছি আমন্ত্রণ। আজকে আমার হাতে তেমন একটা সময় নেই, তাই এই অল্প সময়ের মধ্যেই আপনাদের যদি কোনো কথা থাকে তাহলে সেটা তাড়াতাড়ি করে বলে ফেলতে পারেন। আর একটা কথা আমি আপনাদেরকে বলতে চাইছিলাম যে আগামী বৃহস্পতিবার, যেহেতু এই মাসের শেষ দিন, আর আপনারা যারা পুরাতন রয়েছেন তারা সবাই তো জানেন এই দিনটাতে আমরা কি করি। প্রধান শিক্ষিকা যেহেতু জানেন না, তাই আমি আর একবার করে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই স্যার, আপনি বলতে থাকুন, আমিও জানতে চাই। এই দিনে আমরা একজন বিশিষ্ট ব্যক্তিকে আমাদের স্কুলে আমন্ত্রণ জানাই, যাতে করে আমাদের এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ওই বিশিষ্ট লোকেদের সাথে সরাসরি কথোপকথন করবার সুযোগ পায় এবং তাদের মধ্যে যোগাযোগের একটা মাধ্যম সৃষ্টি হয়। এতে করে ছাত্রছাত্রীদের মাঝে আত্মিক নৈতিক বিকাশ ঘটে আর তারা আরও বেশি করে আত্মবিশ্বাসী হতে পারে। এই বৃহস্পতিবারেও আমরা তার ব্যতিক্রম করব না। বাহ, আপনার এই উদ্যোগ সত্যিই খুব ভালো স্যার। হ্যাঁ, সেই কারণেই আমি এবং সেক্রেটারি স্যার এখান থেকে বেরিয়ে যাব এই ব্যক্তির কার্যস্থানে। সেটা তো ঠিক আছে স্যার, তবে আমাদের প্রতি আপনার কোনো আদেশ আছে কি? তাছাড়া আপনাদের কাছে আমি আরও একটি অনুরোধ করতে চাই। আমাদের মাঝে প্রধান শিক্ষিকা হিসেবে যিনি এসেছেন তাকে সবাই সহযোগিতা করবেন। আপনাদের কাছে আমি এটাই কামনা করছি, যাতে করে আমরা সবাই মিলে আমাদের এই স্বপ্নের বিদ্যালয়টিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারা আমার স্বপ্নের পাথেয় হয়ে থাকবেন আমার পাশে। তা তো অবশ্যই করব স্যার। ঠিক আছে ম্যাডাম, তাহলে আপনি আপনার দায়িত্বটা ভালো করে বুঝে নিন। আপনাকে তো এক এক করে সবকিছুই বুঝিয়ে দিয়েছি, আমার এখন থেকে আর কোনো দায়িত্ব রইল না। কি বলেন? তাহলে এখন চললাম। আপনারা সবাই ভালো থাকবেন।
আমার উপরে বিশ্বাস রেখে যে দায়িত্ব আপনি অর্পণ করেছেন তার যথাযথ মর্যাদা যেন আমি রাখতে পারি তার জন্য আমাকে আশীর্বাদ করবেন স্যার। তাছাড়া আপনার সাথে কিছু কথা ছিল আমার, যদি একটু সময় দিতেন তাহলে স্যার খুবই ভালো হতো। ঠিক আছে, বলুন। আমি পর্যবেক্ষণ করলাম শিক্ষক শিক্ষিকাদের মাঝে অনেকেই সুশৃঙ্খলভাবে কাজকর্ম ও চলাফেরা করেন না, আর এতে করে ছাত্রছাত্রীদের মাঝে বিরূপ প্রভাব পড়বে। তাছাড়া সব থেকে বড় কথা, বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হবে স্যার। তাই নাকি? আমি তো এসব কিছুই জানি না। আমার তো ধারণা ছিল যে আপনারা সবাই যেহেতু এই বিদ্যালয়ের পুরাতন শিক্ষক শিক্ষিকা, তাই আপনারা আপনাদের নিয়ম কানুন ঠিকই পালন করবেন, কিন্তু এটা আমি কি শুনলাম? হ্যাঁ, আমার তো খুবই লজ্জা লাগছে। এই সবই মিথ্যা কথা স্যার, এ সকল কথার কোনো ভিত্তি নেই। আমাদের আসলে কারোরই উচিত নয় অসত্য কোনো কথা বলা। আমরা কেন সেক্রেটারি অথবা প্রেসিডেন্ট স্যারের সামনে অসত্য কথাগুলো বলে যাচ্ছি? আগে তো আমাদের নৈতিক দিকগুলো উন্নত করতে হবে, এরপরেই না আমরা ছাত্রছাত্রীদেরকে তা শেখাতে পারবো। কই দিদিমণি, আমরা কেউ তো এমনটা কখনো করি না। শুধু তাই নয়, আপনারা বিদ্যালয়ের সময় শেষ হতে না হতেই বাড়িতে চলে যান। এসব কেন করেন? স্যার তো অনেক আশা করে এই বিদ্যালয়টা করেছেন। অল্প সময়ে এসেই আমি যেসব অনিয়ম দেখছি তাতে করে তো আমার কাছে মনে হচ্ছে এসব অনিয়ম অনেক আগেকাল থেকেই চলে আসছে। খাতায় তো আপনারা লিখেছেন যে ঠিক সময়ে আপনারা বিদ্যালয় থেকে বাড়ি গেছেন, তাই না? এটা দেখলে কেউ কি বলতে পারবে যে আপনারা সময়ের আগেই বাড়িতে চলে যান? খাতাটা কিন্তু আমি আমার সাথেই রেখেছি, চাইলে সবাইকে এখনই তা দেখাতে পারি। আমি কি শুনছি এসব? আমার বিদ্যালয়ে এত অনিয়ম হচ্ছে? দিদিমণি যে আমাদের নামে এত অভিযোগ দিচ্ছেন তার কি কোনো প্রমাণ আছে? আপনাকে তো আমি গতকালই দেখলাম যে টিফিনের পরে ক্লাস নেওয়ার সময় আপনি চেয়ারে বসে ঘুমাচ্ছেন, আর ছাত্রছাত্রীরা যে যার মতন কথা বলছে। আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে স্কুল কর্তৃপক্ষকে বলে বাড়িতে গিয়ে বিশ্রাম নিলেই তো পারেন, তাই নয় কি? হ্যাঁ হ্যাঁ, আমিও ক্লাসের সব ছাত্রছাত্রীদেরকে আপনার নামে সব সময় বাজে কথা বলতে থাকবো। সবাই মিলে সেক্রেটারি স্যারের কাছে এসে যেন আপনার নামে ওরা নালিশ করতে পারে, তখন বুঝবেন মজা। আমাদের সাথে লাগতে এসেছেন তাই না? আমরা এখানে কি করি না করি, কখন ঘুমাই নাকি আগে বাড়িতে চলে যাচ্ছি, এই গোয়েন্দাগিরি করার জন্য স্যার কি আপনাকে নিয়োগ করেছেন নাকি? যত সব। দুদিন ধরে আসতে না আসতে আমাদের সাথে বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। মনে মনে ভাবছে মাথার ওপরে চড়ে বসবে, জলে নেমে কুমিরের সাথে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে। আরে আমাদের সাথে পেরিয়ে ওঠাটা অতটাও সহজ হবে না। আমরা মোটেও ওকে এইখানে বেশি দিন কাজ করতে দেব না। প্রেসিডেন্ট স্যার আর সেক্রেটারি স্যার তো আর সারাদিন এখানে বসে থাকবেন না, তাই না? বাকিটা আমরা সবাই মিলে দেখে নেব, বলে দিলাম। আমি আপনাদেরকে আজকে একটা রুটিন করে দেব। আপনারা কে কখন কি কাজ করবেন সব আমি আপনাদেরকে লিখিতভাবে জানিয়ে দেব। আচ্ছা, কথা বলতে বলতে তো আবার দুপুরের খাবার সময় হয়ে গেল, আর 10 মিনিট পরেই তো আবার খাবারের সময় শেষও হয়ে যাবে। অনেকক্ষণ ধরেই তো আমরা সবাই একসঙ্গে কথা বলছিলাম। এখন আপনারা তাড়াতাড়ি করে খাওয়া শেষ করে আসুন, বাদ বাকি কথা আপনাদের সঙ্গে আমি পরে বলবো। আমি আজকে খুব খুশি হয়েছি। এমন একজন প্রধান শিক্ষিকাকে আমার স্কুলের জন্য প্রয়োজন ছিল। ওপরওয়ালা হয়তো এই জন্যই আপনাকে মিলিয়ে দিয়েছে। আমি আজকে অনেক খুশি হয়েছি। আমি আমার স্বপ্নের দিকে হয়তো এগিয়ে যাব আপনার হাত ধরে। আমার বিদ্যালয়ের হাল ধরবার জন্য আপনার মতো একজন মানুষের ভীষণ দরকার ছিল। ধন্যবাদ স্যার। আমি এতদিনে আমার মনের মতো একজন শিক্ষিকাকে পেয়েছি। আমার বিশ্বাস আপনি খুব শক্ত হাতে চালাতে পারবেন। এখন আর আমার কোনো ভয় নেই। এখন আমি নিশ্চিন্তে থাকতে পারবো। আচ্ছা, অনেক দেরি হয়ে গেছে। এখন সেক্রেটারি মশাই, চলুন আমরা আমাদের কাজে যাই। হ্যাঁ স্যার, চলুন চলুন। আমি আপনাদেরকে এগিয়ে দিয়ে আসি স্যার। আচ্ছা ঠিক আছে, তাই চলুন। যা কিছু এতক্ষণ ধরে বোঝালাম তোমরা কি সব বুঝতে পেরেছো, নাকি আবারও ভালো করে বুঝিয়ে দিতে হবে? ভালো করে যদি আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিই তাহলে বাড়িতে গিয়ে যখন তোমরা পড়তে বসবে তখন দেখবে কোনো সমস্যাই হচ্ছে না, সব কিছু একদম জলের মতন সহজ হয়ে গেছে। এখন তোমরা হাত তোলো তো দেখি, কে কে আজকের পড়াটুকু বুঝতে পারোনি। দিদিমণি, বলছি আপনার বাড়ি কোথায় আর আপনি বাড়িতে কার কার সাথে থাকেন?
তা আমার বাড়িতে তো অনেক মানুষই আছেন, তোমরা সকলে কি আমার বাড়িতে যেতে চাও? হ্যাঁ, চাই তো। আমাদের বিদ্যালয়ে যত দিদিমণি আছেন সবাই তো তাদের বাড়িতে আমাদেরকে একবার করে নিয়ে গিয়েছিলেন। তাই? সত্যি খুব ভালো কথা তো। আপনি নাকি বাড়িতে সবার সাথে অনেক ঝগড়াঝাটি করেন। আপনার গাঁয়ের প্রতিবেশীরা নাকি আপনাকে কেউ পছন্দ করে না শুনলাম। বাহ, তোমরা সকলেই তো অনেক সুন্দর সুন্দর কিছু প্রশ্ন করেছো। তা আর কি জানার বাকি রয়েছে তোমাদের? সব একবারে একসাথে আমাকে প্রশ্ন করতে পারো, আমি তোমাদেরকে সকল প্রশ্নের উত্তর দেব। পড়াশোনা বাদ দিয়ে তোমাদের দেখছি অন্যদিকে জানার খুবই আগ্রহ, খুব মনোযোগ। তা বাকি দিদিমণিরা বুঝি পড়াশোনা বাদ দিয়ে তোমাদের সাথে অনেক গল্প গুজব করেন ক্লাসের সময়? না মানে দিদিমণি, আসলে আমাকে নিয়ে দেখছি তোমাদের অনেক আগ্রহ। আমি এখানে নতুন এসেছে দেখে আমার সম্পর্কে জানার তোমাদের হয়তো অনেকেরই ইচ্ছে রয়েছে। তা তোমরা আমাকে সেটা জিজ্ঞাসা করলে না কেন? কেন তোমরা অন্য দিদিমণিদেরকে জিজ্ঞাসা করেছো আমার ব্যাপারে? আমার ব্যাপারে সব থেকে ভালো তো আমি নিজেই তোমাদেরকে জানাতে পারবো, তাই নয় কি? আচ্ছা দিদিমণি, এমনটা আর কখনো করব না। তবে হ্যাঁ, আমাকে আঘাত দিয়ে কষ্ট দিয়ে তোমরা যদি কথা বলতে চাও তাহলে সেটা করতেই পারো, আমার কোনো সমস্যা নেই। তবে আসলে কি জানো, তোমরা যদি আমার সম্পর্কে সত্যিটা জেনে নিতে আমার কাছ থেকে, তাহলে হয়তো তোমাদের জানাটা একদম পরিপূর্ণ হয়ে যেত। তোমরা হচ্ছ ছোট্ট কোমলমতি শিশু। তোমরা আমাকে এতক্ষণ ধরে যেসব কথা বললে সেগুলো বলা কি তোমাদের মানায়? তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ রইল, খারাপ মন্দ সকল কিছু থেকেই তোমরা যেন দূরে থাকো। দিদিমণি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমরা এখন থেকে খুব ভালো হয়ে যাব। তা আমার নামে আপনারা এত বাজে বাজে কথা যে ওই শিশুদেরকে বললেন, আপনারা এটা বললেন না কেন যে আমি ক্লাসে কখনো দ্বিতীয় স্থান অধিকার করিনি? বোর্ডের পরীক্ষায় আমি প্রথম স্থান অধিকার করেছি। সরকার থেকে আমি নিয়মিত টাকা পেতাম আমার ভালো ফলাফলের জন্য। আমাকে কখনো আমার বাবা মা অথবা অন্য কারোর কাছ থেকে টাকা নিয়ে পড়াশোনা করতে হয়নি। এমনকি পরীক্ষায় ভালো ফলাফল করবার জন্য স্থানীয় একটি পত্রিকায় আমার ছবি সহ নামও বের হয়েছিল। আসলে আমি মানে আমি অনেক আশা ভরসা করে আপনাদের সাথে কাজ করতে এসেছিলাম। ভেবেছিলাম আমার ছাত্রছাত্রীরা এমনকি আমার সহকর্মীরাও আমাকে ভালোবাসবে। তবে অল্প দিনের মধ্যেই দেখলাম তারা সবাই আমার শত্রু হয়ে গেছে। শুনুন, আপনারা যদি না চান তাহলে আমি কথা দিচ্ছি, মাথা নিচু করে কোনরূপ অভিযোগ ছাড়াই এই বিদ্যালয় থেকে বের হয়ে যাব। আমি আপনাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষায় রইলাম, দয়া করে জানিয়ে দেবেন, কেমন? দিদিমণি, জানেন আমার বিয়ের 1 বছরের মাথায় স্বামী মারা যায়। শ্বশুরবাড়ির লোকেরা বলেছে আমি নাকি অপয়া, অলক্ষী, তাই তারা তাদের ঘরে কেউ আমাকে একটুও জায়গা দেয়নি। ছোট দুধের ছেলেটাকে নিয়ে যখন বাবার বাড়িতে যাই তখন বাবা আর ভাইয়েরাও আমাকে একটুও জায়গা দেয়নি। অনেক কষ্টে আমি আমার ছেলেটাকে বড় করেছি, আর একইভাবে অনেক কষ্ট করে এই স্কুলের চাকরিটাও জোগাড় করেছি। আমি আমার এই বিদ্যালয়ের চাকরিটাকে আঁকড়ে ধরে রেখেছিলাম বলেই হয়তো বেঁচে আছি, না হলে এতদিনে আমি আর আমার ছেলে হয়তো না খেয়েই মারা যেতাম। হ্যাঁ, সেসব না হয় ঠিক আছে, কিন্তু তার সাথে আপনারা আমার সঙ্গে যে শত্রুতা শুরু করেছেন তার কি সম্পর্ক বা যোগসূত্রই বা কোথায়, তা তো কিছুই পরিষ্কার করে বুঝতে পারলাম না। দিদি, কি আর বলবো, সব সময় মানুষের তুচ্ছ তাচ্ছিল্যতা পেতে পেতেই তো আজকে এই পর্যন্ত এসেছি। বেশিরভাগ মানুষই আমাদের সাথে খারাপ আচরণ করে, খারাপ ভাবে কথা বলে, এমনকি সামান্যটুকু সম্মান পেতেও আমাদের অনেক কষ্ট হয়। আমরা যখন দেখলাম আপনি কিছুদিনের মধ্যেই সবার মন জয় করে ফেলেছেন, সবাই আপনার খুব প্রশংসা করছে, আপনাকে মাথার মনি করে রাখছে, তখন সেটা আমাদের আর সহ্য হয়নি। তাই না জেনে বুঝে এমনটা ভুল করে ফেলেছি। দিদিমণি, রাগে দুঃখে ক্ষোভে আর হিংসায় আমরা আপনার সাথে চরম অন্যায় করে ফেলেছি। আপনার যে কোনো শাস্তি আমরা এখন মাথা পেতে গ্রহণ করতে প্রস্তুত রয়েছি, আর যদি পারেন আমাদেরকে ক্ষমা করে দেবেন। বেশ,
তাহলে আজ থেকে নিজেদেরকে কখনো আপনারা একা, অসহায় বা করুণার পাত্রে ভাববেন না। আমরা সবাই আছি আপনাদের সাথে। আপনারা যে কত বড় মহিমান্বিত কাজ করে যাচ্ছেন সেটা কি আপনারা কখনো ভেবে দেখেছেন? কেন আপনারা আপনাদেরকে অসহায়, একা আর করুণার পাত্রে ভেবে যাচ্ছেন সেটাই তো আমার বোধগম্য হচ্ছে না। মানে ঠিক কি বলতে চাইছেন দিদিমণি, বুঝতে পারছি না। আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন কি? এতে না বোঝার কি আছে? এটা তো খুবই সহজ কথা। বছরের পর বছর ধরে ছাত্রছাত্রীদেরকে আপনারা আলোর পথ দেখাচ্ছেন, তাদেরকে আলোকিত মানুষ হওয়ার জন্য সাহায্য করছেন। আপনাদের দেওয়া সুশাসন, সুশৃঙ্খল এবং আলোর বীজ নিয়ে তারা এক প্রান্ত থেকে পৃথিবীর আরেক প্রান্তে ছড়িয়ে পড়ছে। তাদের মেধাকে কাজে লাগিয়ে আজ দেশকে উন্নত করতে তারা বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছে। আপনারা তাদের এই সকল কাজেরও প্রশংসার সমান অংশীদার, সে কথা তো আর ভুলে গেলে চলবে না। দিদিমণি, এমন করে আগে তো আমরা কখনো ভাবিনি যে কেউ কখনো আমাদেরকে এইভাবে মূল্যায়ন করবে। আপনি নিজে একজন ভালো সম্মানীয় মানুষ দেখেই সবাইকে মূল্যায়ন করতে পারছেন আর সবাইকে সম্মানও দিতে পারছেন। অনেকক্ষণ ধরে অনেক গল্পই তো করলাম। আপনারা যদি ভালো থাকেন, সব সময় এইভাবে হাসি খুশি থাকেন, তাহলে আমার থেকে বেশি খুশি আর হয়তো কেউই হবে না। আচ্ছা, এখন চোখ মুখ ধুয়ে আসুন তো, এরপরেই তো আবার ক্লাস নিতে যেতে হবে আমাদের সবাইকে। জীবনে অনেক কিছু হারিয়ে আজ আমি এখানে এসব করছি। এখন আপনারা আর আমার ছাত্রছাত্রীরাই আমার কাছে আমার পরিবার। আমরা যদি নিজেদের জীবনে হাসি খুশি আর সুস্থ থাকি, তাহলেই দেখবেন জীবন যুদ্ধে আমরা জয়ী হয়ে যাব। আপনার কথা শুনে মনে অনেক সাহস আর শান্তি পেলাম দিদিমণি। এভাবেই সব সময় আমাদের পাশে থাকবেন। হ্যাঁ, নিশ্চয়ই, আমি তো আপনাদের পাশে থাকতেই চাই, যদি আপনারাও সেটা চান। আচ্ছা দিদি, আপনাকে একটা কথা বলি, আপনি আমাদের বাড়িতে যাবেন? একদিন যদি এই গরিবের বাড়িতে আসেন তাহলে আমি বড় খুশি হব। দেখুন, গরিব আর বড় লোক বলে কিচ্ছু নেই। আমরা সবাই মানুষ, আর এটাই আমাদের একমাত্র পরিচয়। ঠিক আছে দিদি, তাহলে আপনি বলুন তো, আপনি আসলে কি খেতে খুব ভালোবাসেন? আমি সেটাই রান্না করবার চেষ্টা করব। আমি তো সবকিছুই খাই, কোনো খাবারই আমার কোনো রকম অরুচি নেই। তবে এবার আমি আপনাদের বাড়িতে গিয়ে আমার পছন্দের নয়, বরং আপনার পছন্দের কোনো একটা খাবার খাবো, যদি আপনি খাওয়ান। সত্যি বলছেন দিদি? তাহলে আগামী রোববার আপনার নিমন্ত্রণ রইল আমাদের বাড়িতে। আপনি আপনার পরিবারের সকলকে নিয়ে অবশ্যই আসবেন দিদি। সেদিন আমি আমার প্রিয় একটা পদ আপনাকে রান্না করে খাওয়াবো। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে সকাল সকালই চলে আসব। আরে, আপনার ছেলে কোথায়? কোথাও তো ওকে দেখতে পাচ্ছি না। ও কি বাইরে গেছে নাকি? হ্যাঁ দিদিমণি, ও বাইরে গেছে, তবে বলেছে দুপুরের খাবার সময়ের মধ্যেই ও চলে আসবে। ও আচ্ছা, বেশ। আপনি শুরু করুন, ওর জন্য বসে থাকতে হবে না। আরে, আপনি তো দেখছি অনেক ধরনের রান্না বান্না করেছেন, তা এত সব পদ রান্না করবার কি প্রয়োজন ছিল বলুন তো? দিদি, আপনাকে তো আমি বলেইছিলাম পরিবারের সকলকে নিয়ে একসাথে দুপুরের খাবার খেতে, কিন্তু আপনি তো একাই এলেন, তাই আপনার কাছে মনে হচ্ছে অনেক খাবার। আমি খুব সামান্য কিছু খাবারেরই আয়োজন করেছি। এখন আপনি বলুন, সবার আগে আপনাকে আমি কোনটা দেব? হ্যাঁ হ্যাঁ, আপনি তো সকলকে নিয়েই আসতে বলেছিলেন, তবে আমার ছেলে মেয়েদের আবার পরীক্ষা শুরু হয়ে গেছে, তো তাই তারা পড়াশুনো ছেড়ে আর আসতে চায়নি। আর ছেলে মেয়েরা এলো না দেখে আমার স্বামীও আর আসেননি। ওদের সময় মতন খাওয়া দাওয়া, স্নান এসব দেখাশোনা করার তো আর কেউ নেই। ঠিক আছে দিদি, কোনো সমস্যা নেই। আপনার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমি একটা টিফিন বাটিতে করে আপনার বাড়ির সকলের জন্য খাবার দিয়ে দেবো, তাহলে আপনার আর কষ্ট করে রান্না বান্না করতে হবে না। আচ্ছা ঠিক আছে, সেটা তো করাই যায়। দিদি, আজকে হাঁসের মাংস ঝাল ঝাল করে কষিয়ে রান্না করেছি, আর তার সাথে রয়েছে চিংড়ি মাছের দো পেঁয়াজা আর একটা নিরামিষ পদ। এই নিরামিষ পদটা আমার খুব পছন্দের, আর আপনি তো আমাকে বলেছিলেন যে আমার পছন্দের কোনো একটা পদ তৈরি করতে। হ্যাঁ, বলেছিলাম তো। তা সেই পদটা কি? সেটা হচ্ছে লাল শাকের ঝোল। লাল শাকের ঝোল? বাহ, নাম শুনেই তো খুব ভালো লাগছে।
আচ্ছা, সবার আগে তাহলে লাল শাকের ঝোলটাই আমাকে দিন। আপনার বাড়িতে না আসলে এই মজাদার মুখরোচক খাবারটা আমার কখনোই খাওয়া হতো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বাড়িতে নিমন্ত্রণ জানিয়ে এই সুস্বাদু একটা খাবার খাওয়ানোর জন্য। আমি সব সময় মনে রাখবো আপনার হাতের এই লাল শাকের ঝোলের কথা। আপনাকে অনেক ধন্যবাদ দিদি। আসলে এই রান্নাটা আমি শিখেছিলাম আমার মায়ের কাছ থেকে। আমার মা খুব মজা করে এই লাল শাকের ঝোল রান্না করতো, আর আমরা ভাই বোনেরা মিলে চেটে পুটে সব খেয়ে ফেলতাম। তারপর রাতে বাবা বাড়িতে এসে দেখতো তরকারির হাঁড়ি একদম খালি। খুব মনে পড়ে জানেন দিদি সেই সব দিনগুলো। হ্যাঁ, আর এখন তো আমিও আপনার রান্নার ভক্ত হয়ে গেলাম। এখন থেকে আমার যখনই মন চাইবে তখনই কিন্তু আপনার বাড়িতে এসে আমি হানা দেব। আপনি কিন্তু আর না করতে পারবেন না। আরে না না, তখন তো আমি সেটাকে আমার সৌভাগ্য বলে মনে করে নেব দিদি। আপনার যখনই খেতে ইচ্ছা করবে তখনই চলে আসবেন, আমার কোনো সমস্যা নেই। সত্যি আবার চলে আসলে মনে মনে রাগ করবেন না তো? ইমা, না না, মোটেও না দিদি। আমি সত্যিই কথাটা আন্তরিকভাবেই বলেছিলাম আপনাকে।